প্রিয় শ্রোতা, আজ আমরা এক অদ্ভুত গল্পের গভীরে ডুব দেব, যেখানে ভালোবাসার টান আর এক অদৃশ্য রোগের রহস্য একাকার হয়ে গেছে। এক বাবা, এক মেয়ে আর এক পরিবার, যারা ভাগ্যের নির্মম পরিহাসে একে অপরের থেকে বিচ্ছিন্ন। তাদের জীবনে নেমে আসে এক অলৌকিক রোগ, যা ধীরে ধীরে কেড়ে নেয় মানুষের অস্তিত্ব। কি হবে যখন শরীরের অংশগুলো হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করবে? কিভাবে এই বাবা মেয়ে টিকে থাকবে এক রহস্যময় জগতে? তারা কি পারবে অদৃশ্য হয়েও নিজেদের সম্পর্ককে ধরে রাখতে, নাকি হারিয়ে যাবে চিরতরে? জানতে হলে আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত। আমাদের গল্পের প্রধান চরিত্র বব, যে শহরের এক ফ্যাক্টরিতে কাজ করে। তার স্ত্রী ও ইভা নামের একটি মেয়ে থাকলেও বব তাদের থেকে দূরে একাকী জীবন কাটায়। ইভা বড় হওয়ার সাথে সাথে তার মায়ের সাথে দূরত্ব বাড়তে থাকে। সে মায়ের কোনো কথা শুনত না। মেয়ের এমন অবস্থা দেখে ববের স্ত্রী তার সাথে কথা বলে। সে ববকে সব জানিয়ে অনুরোধ করে, আপনি ওর বাবা, ওকে একটু বোঝান। কিন্তু বব সরাসরি কথা বলতে চায় না, উল্টো বলে দেয়, আমি তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। যদিও বব সম্পর্ক রাখতে চায় না, তবুও সে ইভার বাবা, তাই মেয়ের সম্পর্কে এমন কথা শুনে তার খারাপ লাগে। মন হালকা করার জন্য সে একটি বারে যায়। সেখানে তার দেখা হয় একজন ডিলারের সাথে। ডিলার তাকে জানায়, আমার বস নেলসনের একজন বিশেষ লোক দরকার, যে তার জিনিসপত্র গোপনে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে পারবে। সে আসলে ববকে এই কাজটি করার জন্যই বলছিল এবং নেলসনের ফোন নাম্বার দেয়। বব আপাতত শুধু নিজের দরকারি জিনিসপত্র নিয়ে চলে আসে। পরের দিন যখন বব তার কর্মস্থলে যায়, তখন একটি ভাঙা মেশিন দেখতে শুরু করে। মেশিনের ব্লেডের দিকে উকি দিতেই হঠাৎ সেটি চালু হয়ে যায়। বব পরীক্ষা করতে করতে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। তখনই তার এক সহকর্মী তাকে ডাকে এবং বব দ্রুত সরে আসে। অল্পের জন্য সে মারাত্মক আঘাত থেকে বেঁচে যায়। এই ঘটনায় সে বেশ অদ্ভুত অনুভব করতে থাকে। তাই সে তার বসকে বলে, আমার কিছুদিন ছুটি দরকার। বস রাজি হয়ে যায়। বাড়ি ফিরে বব তার জিনিসপত্র গুছিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাতে যখন সে গাড়ি চালাচ্ছিল, তখন হঠাৎ তার শরীরে দুর্বলতা অনুভব হতে শুরু করে। সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি খুঁটির সাথে ধাক্কা খায়। দুর্ঘটনায় ববের প্রাণ বেঁচে যায়, কিন্তু সামান্য আঘাত লাগে। তাই সে দ্রুত নেলসনকে ফোন করে সবকিছু জানায়। তারপর সে কাছের একটি ক্যাফেতে যায়। ওয়াশরুমে গিয়ে সে হাত থেকে রক্ত পরিষ্কার করে। তার পেটে ব্যথা অনুভব হতে শুরু করে। তার মনে হয় হয়তো সেখানেও আঘাত লেগেছে। তাই সে শার্ট সরিয়ে দেখতে যায়, কিন্তু এ কি, তার শরীর যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। তার পাঁজরের জায়গা থেকে হাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এটা দেখে বব কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু তারপর দ্রুত ব্যান্ডেজ হলে বাইরে আসে। কিছুক্ষণ পরে নেলসনও সেখানে আসে। বব তাকে জানায়, আমার গাড়ির খুব খারাপ অবস্থা, এটা ঠিক করানোর মতো টাকা আমার কাছে নেই। তখন নেলসন বলে, ঠিক আছে, যদি তুমি আমার জিনিসপত্র পৌঁছে দেবার কাজটি করে দাও, তাহলে আমি তোমাকে টাকা দেব, যা দিয়ে তুমি তোমার গাড়ি ঠিক করাতে পারবে। ববের কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে নেলসনের কথা মেনে নেয়। তখন নেলসন তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। পরের দিন সে ববকে নিয়ে জঙ্গলে যায় এবং একটি ভাল্লুককে গুলি করে মেরে ফেলে। তারপর ভাল্লুকটির মাথা কেটে একটি বাক্সে রাখে। পরের দিন নেলসন এই বাক্সটি ববকে দিয়ে দেয়। এই বাক্সে আসলে ভাল্লুকের শরীরের বিভিন্ন অংশ ছিল, যা নেলসন কালো বাজারে বিক্রি করে ভালো টাকা উপার্জন করতে চেয়েছিল, কারণ সেই কালো বাজারে এই ধরনের অবৈধ জিনিসেরই লেনদেন হতো। এদিকে বব দেখে যে তার গাড়ি ঠিক হয়ে গেছে, তাই সে দ্রুত নেলসনের কাজ করতে বেরিয়ে পড়ে। ভ্রমণ করতে করতে রাত হয়ে যাওয়ায় সে তার স্ত্রীর বাড়িতে যায়। বাড়িতে ইভা ছিল না। জিজ্ঞাসা করলে তার স্ত্রী জানায়, সে আজ রাতে তার বন্ধুর বাড়িতেই থাকবে, কারণ সে আগেও এমনটা করত। পরের দিন যখন বব বাক্সটি পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল, তখন ইভাও বাড়ি ফিরে আসে। সে তার বাবার উপর রাগ করে বলে, এতদিন নিখোঁজ থাকার পর আজ আপনি কোথা থেকে এলেন? কিন্তু ববের শরীর ঠিক ছিল না। সে কোনো উত্তর দেয় না। এটা লক্ষ্য করে ইভা বাড়ির ভেতরে চলে যায়। বব সেই লোকটির কাছে পৌঁছে বাক্সটি তাকে দিয়ে দেয়। লোকটি তাকে পরামর্শ দেয়, তুমি নেলসনের সাথে কাজ করো না, সে খুব বিপজ্জনক মানুষ। কিন্তু শরীর খারাপ থাকার জন্য বব কোনো কথা বলতে পারে না এবং শুধু নিজের কাজ শেষ করে। লোকটি এটাও লক্ষ্য করেছিল যে বব অসুস্থ, তাই সে ববকে একটি চাইনিজ ওষুধ দেয়, যা নিয়ে বব বাড়ি ফেরে। বাড়িতে ইভা তার অসুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু বব মিথ্যা বলে যে তেমন কিছু না, শুধু কাজ করবার সময় আঘাত লেগেছিল। তারপর ইভা তার দাদার প্রাণঘাতী রোগের সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে, অর্থাৎ ববের বাবার রোগ, কিন্তু বব এই কথার কোনো উত্তর না দিয়ে কথা ঘুরিয়ে দেয়। কিছুক্ষণ পর ইভা তার বন্ধুদের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় সে একটি চাইনিজ দোকান দেখতে পেয়ে ভেতরে চলে যায়। আসলে তার ববের মতো তারও একটি রোগ ছিল, যা সে কাউকে জানাতে চাইতো না। দোকানের একটা মহিলা ইভাকে ওষুধ দেখায় এবং জানায় যে ভেতরে একজন ডাক্তারও আছে, সে চাইলে চেক আপ করাতে পারে। কিন্তু ইভা কোনো ডাক্তারের সাথে দেখা করতে চায় না, তাই শুধু চাইনিজ চায়ের একটি বাক্স নিয়ে বেরিয়ে আসে। এরপর ইভা তার বন্ধুদের সাথে দেখা করতে যায়।
তারা সিদ্ধান্ত নেয় যে একটি পুরনো বন্ধ মানসিক হাসপাতাল আছে, সেখানে ঘুরতে যাবে। কিছুক্ষণ পরেই তারা সেখানে পৌঁছে যায়। যদিও হাসপাতালটি বন্ধ ছিল, তবুও তারা কোনো মতে ভেতরে ঢুকে পড়ে। এই জায়গাটি বেশ ভীতিকর লাগছিল, কারণ এটি জনশূন্য বন্যী। তাই তারা ভূত আত্মার কথা বলে হাসাহাসি করতে শুরু করে। ইভা জানায় যে একসময় আমার দাদু এখানে ভর্তি ছিলেন, কারণ তারও প্রাণঘাতী রোগ ছিল এবং তিনি আমার জন্ম হওয়ার আগেই মারা গিয়েছিলেন। ইভা তার দাদার ফাইল খুঁজে তার রোগ সম্পর্কে জানতে চেয়েছিল। তারা হাঁটতে হাঁটতে বেসমেন্টে চলে আসে, যেখানে তারা কাউকে দেখতে পায়। একজন সাদা কাপড়ে মোড়ানো মানুষ ছিল এবং সে যখনই এদের দেখল দ্রুত সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। মনে হচ্ছিল সে এদের দেখে ভয় পেয়ে গিয়েছিল। সবাই হতবাক হয়ে যায়। ইভার একজন বন্ধু এতটাই ভয় পেয়ে যায় যে হঠাৎ করে ইভার হাত ধরে ফেলে, কিন্তু তখনই সে একটি অবাক করা জিনিস দেখে, যা দেখে সবাই ভীষণভাবে ঘাবড়ে যায়। ইভার বাহু যেন মাঝখান থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে এবং তার হাত এমন লাগছে যেন শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। এটা দেখে সবাই ভীষণভাবে ভয় পেয়ে যায়। ইভাকে ফেলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে বব এবং তার স্ত্রী দুজনেই কথা বলছিল। তারা ইভার ছোটবেলার গল্প মনে করে খুশি হচ্ছিল, কিন্তু পরের দিন সকালে যখন ইভার মা ঘরে চেক করেন, তখন জানতে পারেন যে ইভা তো কাল রাতে বাড়িতে ফেরেনি। ইভার মা বাবা তার জন্য চিন্তিত হয়ে পড়েন। দুজনই সব জায়গায় তাকে খুঁজতে শুরু করেন, কিন্তু সে নিখোঁজ হয়ে গিয়েছিল, তার কোনো খোঁজ পাওয়া যায় না। তারা যখন ইভার ঘর চেক করলো, তখন তার ফোন পেয়ে যায়। ফোন পরীক্ষা করে জানা যায় সে তার বন্ধুদের সাথে মানসিক হাসপাতালে গিয়েছিল। তাই বব তার বন্ধুর বাড়িতে জিজ্ঞাসা করতে যান, কিন্তু তার বাবা বলেন যে আমার মেয়েও বাড়িতে ফেরেনি। দুজনেই বেশ ঘাবড়ে যান। কিছুক্ষণ পর বব নেলসনকে ফোন করে বলে, তোমার পরের পার্সেলটি গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে, কারণ আমার মেয়ে নিখোঁজ হয়ে গেছে, আমি তাকে খুঁজছি। তখনই বব ইভার বাকি বন্ধুদের দেখতে পায় এবং তাদের জিজ্ঞাসা করতে যায়, কিন্তু সেই ছেলেরা সরাসরি জবাব দেয় না, যার কারণে ববের রাগ হয় এবং সে তাদের মারতে শুরু করে। তখন একজন ছেলে বলে যে ইভা আমাদের সাথে মানসিক হাসপাতালে গিয়েছিল ঠিকই, কিন্তু আমরা তো সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে এসেছিলাম। ইভা পালিয়েছে না বাড়িতে এসেছে, কোথায় নিখোঁজ হয়ে গেছে এই বিষয়ে আমরা কিছু জানি না। এটা শুনে বব বুঝতে পারে যে নিশ্চয়ই সে হাসপাতালে তার দাদার রোগ সম্পর্কে জানতে গিয়েছিল। এদিকে ইভা যখন জ্ঞান ফেরে, তখন সে নিজেকে খাঁচায় বন্দি দেখে। সে কিছুই বুঝতে পারে না যে সেখানে কিভাবে এলো এবং কে তাকে বন্দি করলো। বব এবং হাসপাতালে যায়, যেখানে সিকিউরিটি গার্ড তাদের থেমে দেয়, ববকে ভেতরে যেতে দেয় না। ববের রাগ হয়, তাই সে গার্ডকে মারতে শুরু করে, কিন্তু নিজেই ব্যথায় ছটফট করতে করতে নিচে পড়ে যায়। কিছু লোক তাকে তুলে পাশের হাসপাতালে নিয়ে আসে। তখনই একজন মহিলা ডাক্তার সেখানে আসেন, যিনি ববকে চিনতে পারেন, কারণ তিনি তার বাবাকেও চিনতেন। তিনি ববের স্ত্রীকে বলেন যে তার অবস্থা খুব খারাপ, তাই ববকে এই হাসপাতালেই রাখতে হবে। ববের মনে পড়ে যে ছোটবেলায় যখন তার বাবাই হাসপাতালে নিজের চিকিৎসা করাচ্ছিলেন, তখন বব তাদের ঘরের বাইরেই বসে থাকতো। এই ডাক্তার তাকে ভেতরে যেতে দিতেন না এবং তখন থেকেই তিনি ববকে চিনতেন, কারণ তার বাবাও চাইতেন না যে বব তার রোগ সম্পর্কে জানুক। তাদের অবস্থা তখন খুব খারাপ ছিল। যাই হোক, এবার সেই মহিলা ডাক্তার ববের সাথে কথা বলেন এবং তার বাবার ঘর দেখিয়ে বলেন যে যদি তুমি চাও তাহলে এখানে থেকে নিজের চিকিৎসা করাতে পারো। কিন্তু বব এটা বলে মানা করে দেয় যে আমার মেয়ে নিখোঁজ, তার আমাকে দরকার হবে, না জানি সে কোথায় আছে, কেমন আছে। কিন্তু তার কথা না শুনে গার্ডরা তাকে জোর করে ঘরে পাঠিয়ে তালা মারিয়ে দেয়। রাতে যখন বব ব্যথা ছটফট করছিল, তখন তার ঘুম ভেঙে যায়। তখনই সে দেখতে পায় যে দরজা আপনা আপনি খুলে গেছে এবং টেবিলের উপর মূল গেটের চাবিও পড়েছিল। এমন মনে হচ্ছিল যেন কেউ তাকে সাহায্য করতে চাইছে। তাই সে দ্রুত এখান থেকে বেরিয়ে তার স্ত্রীর বাড়িতে আসে, কিন্তু সে বাড়িতে ছিল না, তার প্রতিবেশী ছিল। তখনই নেলসনের ফোন আসে। সে ববকে হুমকি দিয়ে বলে, যদি পার্সেল সময় গন্তব্যে না পৌঁছে তাহলে আমি তোমাকে এবং তোমার পরিবারকে শেষ করে দেব। যা শুনে বব আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। তখনই সে জানতে পারে যে ইভার বন্ধু বাড়ি ফিরে এসেছে, তাই দ্রুত বব তার সাথে কথা বলতে যায়। ইভার বন্ধু জানায় যে আমি ইভার সত্যিটা জানতে পেরেছি, কারণ আমি ইভার বাহু দেখেছিলাম যা অদৃশ্য হয়ে গিয়েছিল। সে ববকে ইভার ব্যাগ দেয়। বব যখন সেটি পরীক্ষা করলো, তখন তাদের চাইনিজ চা পায়। তখনই ববের মনে পড়ে যে এটা তো ঠিক তেমনই যেমন ওষুধ আমাকে সেই লোকটি দিয়েছিল, যাকে আমি নেলসনের পার্সেল পৌঁছে দিয়েছিলাম। তাই সে দ্রুত সেই লোকটির কাছে পৌঁছে এবং তাকে তার নিখোঁজ মেয়ে এবং স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করে। সেই লোকটি উত্তর দেয় যে দেখো, যদিও আমি খারাপ কাজ করি, কিন্তু আমি নিজেও একজন স্বামী এবং একজন বাবা, তাই আমি কারোর মেয়ে এবং স্ত্রীকে অপহরণ করার কথা ভাবতেই পারি না। এটা বলে লোকটি সেই চাইনিজ দোকানের কথা জানায়, যেখান থেকে ইভা চা নিয়েছিল। এবার ইভাকে দেখানো হয়, যাকে কিছু লোক পরীক্ষা করতে চেয়েছিল, তাই তার শরীরে কাট লাগাচ্ছিল, এমনকি তারা তার ক্ষতগুলোকে খুঁচাচ্ছিল, যার ফলে সে ব্যথায় ছটফট করতে শুরু করে। কিছুক্ষণ পরে ববও সেখানে পৌঁছে যায় এবং দোকানের মহিলাকে তার নিখোঁজ মেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে। সে ববকে দেখে ঘাবড়ে যায়, কিন্তু সত্যিটা জানায় না। তখনই বব দোকানের একপাশে রাখা ইভার সাইকেল দেখতে পায় এবং নিজের হুড নামিয়ে যায়। এবার তার অর্ধেক অদৃশ্য মাথা দিকে মহিলাটির তো হুঁশি উড়ে যায়। সে বুঝে গিয়েছিল যে ইভাও ঠিক তার বাবা ববের মতোই, তাই সে ভয় ভয় ডাক্তারের রুমের দিকে ইশারা করে। ইশারা দেখে বব বুঝে যায় এবং সে দ্রুত সেই দিকে ছুটে যায়। ভেতরে ঢুকতে ঢুকতে সে নিজের শার্ট খুলে ফেলেছিল এবং এখানে আমরা প্রথমবারের মতো দেখি যে তার শরীর তো আলাদা আলাদা জায়গা থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। সে এবার বেসমেন্টে যায়, যেখানে ডাক্তার এবং অ্যাসিস্ট্যান্টরা থাকে। সে তাদের ওপর হামলা করে। নিজের মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করতে করতে তাকে ছেড়ে দিতে বলে। তখনই খাঁচায় বন্দি ইভা তার বাবার আওয়াজ শুনে তাকে ডাকে। বব আওয়াজ অনুসরণ করে সেই দিকে যায় এবং যখন ইভা তাকে অর্ধেক অদৃশ্য দেখে, তখন সে বেশ ঘাবড়ে যায়।
কিন্তু বব তাকে স্বাভাবিক করে এবং খাঁচা খুলে তাকে বাইরে বের করে নেয়। দুজনেই সেখান থেকে বাইরে আসে এবং সেই সঙ্গে ববের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তাই ইভা তাকে ধরে বাড়িতে নিয়ে আসে। ববের স্ত্রী দেখে যে সে দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে, তাই সে দ্রুত ববের যত্ন নিতে শুরু করে, কারণ সেও তার অদৃশ্য হওয়ার রোগ সম্পর্কে জানতো। পরের দিন সকালে যখন ববের চোখ খোলে তখন সেই ইভার সাথে কথা বলতে শুরু করে। তাকে বলে যে আমি তোমাদের দুজনের থেকে এই রোগের কারণেই দূরে গিয়েছিলাম, যাতে আমার কারণে তোমাদের কোনো কষ্ট না হয়, নতুবা আমি তোমাদের খুব ভালোবাসি। কিন্তু এখন বুঝতে পারছি যে হয়তো এই জিনিসটা আমাদের রক্তেই আছে, যা না চাইতো আমার কারণে তুমি পেয়েছো, যেমন আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। কিছুক্ষণ পর বব তার জিনিসপত্র প্যাক করতে শুরু করে এখান থেকে যাওয়ার জন্য। সে জানায় যে আমার ভেতরে খুব দুর্বলতা হয়ে গেছে, সে পড়েও যায়। তার কথা ছিল যে এর আগে দুনিয়ার সামনেই সত্যিটা আসে, তার আগে আমি সবার থেকে দূরে চলে যাই। এটা শুনে ইভাও তার সাথে যাওয়ার কথা বলে, কারণ কিছুদিন পর তারও একই অবস্থা হতে যাচ্ছিল। এতে ববের স্ত্রী বেশ দুঃখিত হয়ে যায়, না চাইলেও তাকে দুজনকে পাঠাতে হয়। সে তাদের সাথে দেখা করে এবং ভারাক্রান্ত মনে বিদায় জানায়, যার পরে বাবা আর মেয়ে দুজনে গাড়িতে বেশি সেখান থেকে বেরিয়ে যায়। পথে তাদের মধ্যে অনেক কথা হয়। বব বলে আমি সবসময় তোমাদের সাথে কঠোর ব্যবহার করতাম, যাতে তোমাদের থেকে দূরে থাকতে পারি, কারণ তোমাদের সাথে থেকে বোঝা হতে চাইতাম না। ইভা বলে বাবা আমি সবসময় আপনার অভাব অনুভব করেছি এবং এখন আমি আপনার সাথে প্রতিটি মুহূর্ত কাটাতে চাই যা আমরা হারিয়েছি। যাই হোক, এবার এই লোকেরা সেই জায়গায় পৌঁছায় যেখানে তাদের ববের পরের পার্সেলটি পৌঁছে দিতে হয়েছিল। তখনই বব দেখে যে তার মুখও অদৃশ্য হয়ে যাচ্ছে। সে বুঝতে পারে না যে কি করবে। তখন ইভা ফাউন্ডেশন লাগিয়ে মুখ ঢেকে দেয় এবং বব গিয়ে সেই লোকটিকে পার্সেলটি দিয়ে দেয়, যার পরে সে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। তারপর চাইনিজ চা বানায়, যা দুজনেই পান করে। বব তাকে বলে এখানে তুমি শান্তিতে থাকতে পারবে, কারণ এখানকার মানুষদের কারোর অদৃশ্য হওয়াতে কোনো ফরক পড়ে না। বাবা ও মেয়ে দুজনেই বেশ ভালো সময় কাটায়, হাসি ঠাট্টা করে। ওদিকে নেলসনের পার্সেল যখন লোকটি খুলল তখন তাতে শুধু পেরেকই ছিল। সে যখন নেলসনকে জানালো তখন সে খুব রেগে যায়। বব এবার আরও দ্রুত অদৃশ্য হতে শুরু করেছিল, তার মুখ সামান্যই বাকি ছিল। সে তার মেয়েকে জড়িয়ে ধরে বলে আমার মেয়ে, আমার জান, আমার শেষ সময় এসে গেছে। তারপর সে কোনো কাজের কথা বলে মিলে চলে যায়, যেখানে সে পুরোপুরি অদৃশ্য হয়ে গিয়েছিল। তখনই নেলসন জোর করে ববের বাড়িতে ঢুকে পড়ে। সে ইভার ওপর বন্দুক ধরে ববের সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন ইভা বলে যে সে তো আমাকে এই বাড়ি বিক্রি করে চলে গেছে। কিন্তু নেলসন জানতো যে এটা সত্যি নয়, কারণ ববের জিনিসপত্র তখনও এখানেই পড়েছিল। তাই সে ববের ভুলের শাস্তি ইভাকে দেবার কথা ভাবে। সে বাজেভাবে তাকে তাড়াচ্ছিল এবং অদ্ভুত আচরণ করছিল। তখনই তাকে জোরে কেউ ধাক্কা দেয়। এতে সে বুঝে যায় যে এটা তার বাবা, যিনি যদিও পুরোপুরি অদৃশ্য হয়ে গেছেন তবুও তাকে রক্ষা করতে এসেছেন। তারপর কিছুক্ষণ পরেই বব নেলসনকে এতটাই মারে যে তার জীবনই নিয়ে নেয়। ইভা তার অদৃশ্য বাবার সাথে কথা বলে, যিনি তাকে প্রতিশ্রুতি দেন আমার মেয়ে, আমার জান, এরপর আমি তোমাকে একা ফেলে কখনো যাব না। যদিও আমি অদৃশ্য, অর্থাৎ আমার অস্তিত্ব থাকার পরও অদৃশ্য, দেখা যাচ্ছে না, যে অবস্থাই হোক আমি তোমাকে রক্ষা করব। দ্রুত সে নেলসনের লাশ তুলে জঙ্গলে ফেলে দেয়, যা ভাল্লুক খেয়ে ফেলে। এবার ইভা একটি দোকানে গেল এবং চশমা কিনে আবার গাড়িতে এসে বসে পড়ল। ববের সাথে কথা বলতে শুরু করলো। সে চেয়েছিল যে যখন দুজনেই পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে তখন একে অপরকে চশমার সাহায্যে দেখতে পারবে। বব তাকে জানায় যে যখন আমার বাবা অদৃশ্য হয়ে গিয়েছিলেন তখন তিনি চাইতেন না যে আমি তাকে এমন অবস্থায় দেখি। যে মানসিক হাসপাতালে পরে তাকে ভর্তি করানো হয়েছিল, যেখান থেকে সে অদৃশ্য হয়েছিল, আমি তার পাশের হাসপাতালে ভর্তি ছিলাম। সেখানে আমি জানতে পারি যে আমার বাবা তো জীবিত আছেন। যখন আমি এবং বাকি সবাই তার সম্পর্কে এটাই বুঝছিলাম যে তিনি মারা গেছেন, কিন্তু তিনি তো শুধু অদৃশ্য হয়েছিলেন, কারণ তিনি আমার জন্য ঘরের দরজাও খুলে দিয়েছিলেন এবং টেবিলের ওপর মূল গেটের চাবিও রেখে দিয়েছিলেন, যাতে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারি। এর থেকে আমরা বুঝতে পারি যে সেই সময় যে ববকে সাহায্য করেছিল সে আর কেউ নয়, বরং ববের বাবা। ইভাও তাকে সেই সব কথা জানায় যখন তারা মানসিক হাসপাতালে ঘুরতে গিয়েছিল, অর্থাৎ সাদা কাপড়ে মোড়ানো মানুষটি। তখন বব বলে যে হ্যাঁ, আমার বাবা সেই মানসিক হাসপাতালে জীবিত আছেন। তিনি অদৃশ্য হয়ে এত বছর ধরে সেখানে ঘুরছেন। সবাইকে এমন মনে হয় যেন সে কোনো ভূত, তাই সেখানে কেউ যায় না। এটা শুনে ইভা খুশি হয়ে যায় এবং বলে যে যদি আমার দাদা জীবিত থাকেন তাহলে আমি তার সাথে অবশ্যই দেখা করব, অবশ্যই তার সাথে কথা বলবো, কারণ আমি প্রায়শই তাকে মনে করি। এবং তারপর যখন আমিও অদৃশ্য হয়ে যাব তখন আমরা তিনজন একসাথে থাকবো, দাদাকেও সেখান থেকে মুক্ত করে আনবো। এবং এরই সাথে এই গল্পের পরিসমাপ্তি ঘটে। আমাদের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরও রোমাঞ্চকর গল্প শুনতে চাইলে লাইক করুন এই ভিডিওতে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে কোনো নতুন গল্প মিস না করেন।